নারী স্বাস্থ্যের খুব পরিচিত অথচ সম্ভবত সবচেয়ে বেশি ভুল বোঝা একটা বিষয় নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণ লিউকোরিয়া বা সাদাস্রাব। সমাজে এই বিষয়টা নিয়ে এত ধরনের মিথ বা ভুল ধারণা ছড়ানো আছে যে অযথাই একটা ভয়ের সৃষ্টি হয়, তাই না? তো আজ আমরা একদম বৈজ্ঞানিক ভিত্তি আর সঠিক ব্যবস্থাপনার আলোকে পুরো ব্যাপারটা পরিষ্কার করে নেব। শুরুতেই সবচেয়ে বড় আর ভয় ধরানো যে ভ্রান্ত ধারণাটা আছে সেটা নিয়ে কথা বলা যাক। অনেকেরই ধারণা সমাজে এই ভয়টা বেশ গভীরভাবে গেঁথে আছে যে কোনো মাত্রার সাদাস্রাব মানেই হয়তো ভেতরে ভেতরে মারাত্মক কোনো অসুখ বাসা বেঁধেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, সব সাদাস্রাবই কি আসলেই রোগের লক্ষণ? এই একটা প্রশ্নের উত্তর খোঁজাটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ১ নম্বর সেকশন, রোগ নাকি স্বাভাবিক প্রক্রিয়া। যে কোনো শারীরিক ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করার আগে কোনটা রোগ আর কোনটা শরীরের একদম স্বাভাবিক কাজ সেটা আলাদা করতে পারাটা কিন্তু ভীষণ জরুরি। মেডিকেল সংজ্ঞায় যদি বলি, লিউকোরিয়া বা সাদাস্রাব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মানবদেহে তো প্রাকৃতিকভাবেই হরমোনের নানা পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনের কারণে কিছু স্বচ্ছ বা হালকা সাদাস্রাব হতেই পারে। ব্যাপারটা অনেকটা ঘাম বা কান্নার মতোই স্বাভাবিক, অর্থাৎ সামান্য বা স্বচ্ছ স্রাব দেখেই আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। এটা শুধুই শরীরের হরমোনের ওঠানামার একটা অত্যন্ত সাধারণ প্রকাশ মাত্র। ২ নম্বর সেকশন, যেসব লক্ষণে সতর্ক হতে হবে। হ্যাঁ, স্বাভাবিক তো বটেই, কিন্তু ঠিক কখন আর নিশ্চিন্ত বসে থাকার সুযোগ নেই সেটা জানাও দরকার। স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ আর ক্লিনিক্যাল রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তার মধ্যে কিন্তু বেশ স্পষ্ট একটা পার্থক্য আছে। স্বাভাবিক অবস্থায় স্রাব হবে একদম স্বচ্ছ, হালকা, আর সবচেয়ে বড় কথা, এতে কোনো অস্বস্তি থাকবে না। কিন্তু সতর্ক হতে হবে ঠিক তখনই যখন দেখা যাবে এর পরিমাণ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, দুর্গন্ধ আছে, অথবা চুলকানি বা জ্বালা পড়ার মতো অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। এর পাশাপাশি যদি কোমর ব্যথা বা সাধারণ শারীরিক দুর্বলতাও থাকে, তাহলে বুঝতে হবে এগুলো কোনো সম্ভাব্য শারীরিক সমস্যার খুব সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এবারে আসি ৩ নম্বর সেকশনে, প্রতিরোধের ৬টি গুরুত্বপূর্ণ ধাপ। দৈনন্দিন জীবনে সুস্থ থাকার ব্যবহারিক উপায়গুলো কি কি? দৈনন্দিন জীবনে খুব সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে কিন্তু এই ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি থেকে অনেকটাই দূরে থাকা যায়। ডাক্তার নাহিদ হাসানের দেওয়া এই ৬টা ধাপ অনুসরণ করলে এর পেছনের বৈজ্ঞানিক কারণগুলো খুব সহজেই বোঝা যাবে। প্রথমেই খেয়াল রাখতে হবে ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে। এখানে পরিষ্কার পানি ব্যবহার করাটা সবচেয়ে বেশি জরুরি। অনেকেই মনে করেন অতিরিক্ত কেমিক্যাল বা সুগন্ধিযুক্ত সাবান বোধহয় ভালো, কিন্তু আসলে এগুলো উপকারের চেয়ে শরীরের স্বাভাবিক ভারসাম্যটা নষ্ট করে দেয় বেশি। এরপর আসে পোশাকের ব্যাপারটা। ভেজা কাপড় দীর্ঘ সময় পরে থাকলে সংক্রমণের ঝুঁকি হু হু করে বাড়ে। তাই প্রতিদিন শুকনো এবং একদম পরিষ্কার সুতির অন্তর্বাস ব্যবহার করা উচিত। আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ অভ্যাস হল টয়লেট ব্যবহারের পর সবসময় সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করা। ছোট একটা অভ্যাস, কিন্তু এটা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি জাদুকরীভাবে কমিয়ে দেয়। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এ ধরনের সমস্যা বাড়তে পারে। তাই পর্যাপ্ত পানি পান করা এবং ফলমূল, শাকসবজি আর প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খাওয়াটা একদম অত্যাবশ্যক। এছাড়া ইনফেকশন যেন কোনোভাবেই না ছড়ায়, সেজন্য অনিরাপদ যৌন সম্পর্ক সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। আর সবশেষে, রক্তে সুগারের মাত্রা যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু যে কোনো সংক্রমণের মাত্রাই বেড়ে যায়। তাই ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক সমস্যা অবশ্যই কড়া নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। ৪ নম্বর সেকশন, দীর্ঘমেয়াদী ঝুঁকি এবং চিকিৎসকের পরামর্শ। এই সমস্যাগুলোকে অবহেলা করলে তার পরিণতি আসলে কতটা ভয়াবহ হতে পারে। যদি এই সতর্ক বার্তাগুলোকে ক্রমাগত অবহেলা করা হয়, তবে স্বাস্থ্যগত ঝুঁকিগুলো ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করতে পারে। চিকিৎসাবিহীন লিউকোরিয়ার কারণে এক পর্যায়ে মারাত্মক পেলভিক ইনফেকশন হতে পারে। পাশাপাশি দেখা দেয় দীর্ঘস্থায়ী শারীরিক দুর্বলতা, শরীর যেন ভেতর থেকেই দুর্বল হতে থাকে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এটি সামগ্রিক প্রজনন স্বাস্থ্যের ওপর অত্যন্ত নেতিবাচক এবং সুদূর প্রসারী একটা প্রভাব ফেলতে পারে। ঠিক এই কারণেই বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর নাহিদ হাসান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী দিয়েছেন। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, সাদাস্রাবকে ছোট সমস্যা ভেবে অবহেলা করবেন না। যদি এমন সমস্যা দীর্ঘদিন থাকে, একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। এই উক্তিটি প্রমাণ করে যে ইন্টারনেট ঘেঁটে নিজে নিজে রোগ নির্ণয় করার ওপর নির্ভর না করে একজন পেশাদার চিকিৎসকের নির্দেশনার আসলে কোনো বিকল্প নেই। তো সবশেষে একটা গভীর চিন্তার বিষয় দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করি। আমরা কি সামান্য ভেবে ক্রমাগত এই লক্ষণগুলোকে দিনের পর দিন অবহেলাই করে যাচ্ছি? যখনই কোনো সতর্কবার্তা দেখা দেবে, তখন সেটাকে এড়িয়ে না গিয়ে পেশাদার চিকিৎসকের মাধ্যমে সঠিক মূল্যায়ন করানোটা কি আমাদের প্রথম দায়িত্ব নয়? মনে রাখতে হবে, সঠিক জ্ঞান এবং সময়োপযোগী সচেতনতাই পারে একটা সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে।